৩৬,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম রাশিয়ার নতুন পরমাণু দানব সারমাত কি তবে বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ? একদিকে পুতিনের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার ভয়ঙ্কর এক ব্লুপ্রিন্ট। কাতারের সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন ইরান ইসরায়েল সংঘাত আসলে একটি সাজানো নাটক? কেনই বা তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের ন্যাটো বানানোর পরামর্শ দিলেন? বিশ্ব রাজনীতির এই রগরগে ও বিস্ফোরক সব তথ্য জানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাশিয়া সম্প্রতি সারমাত নামক একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি পারমাণবিক অস্ত্র বহনে পারদর্শী। গত মঙ্গলবার পরিচালিত এই পরীক্ষাটি রাশিয়ার সামরিক সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। মস্কোর দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই অভাবনীয় সাফল্যের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সারমাতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর বর্তমান সামরিক প্রযুক্তির চেয়ে অন্তত 4 গুণ বেশি শক্তিশালী অস্ত্র বা ওয়ারহেড বহন করতে সক্ষম। পুতিনের ঘোষণা অনুযায়ী চলতি 2026 সালের শেষ নাগাদ এই সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে যুদ্ধকালীন দায়িত্বে বা সামরিক অপারেশনে মোতায়েন করা হবে। এমন এক সময় এই পরীক্ষাটি চালানো হলো যখন বিশ্ব রাজনীতিতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে অস্থিরতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার ঐতিহাসিক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে দুই দেশের উপরই পরমাণু অস্ত্রের সংখ্যা বা পরীক্ষা সংক্রান্ত কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ফলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার কৌশলগত অবস্থানকে আরো দৃঢ় করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন বর্তমান চুক্তিটিকে আরো বিস্তৃত করে সেখানে চীনকেও অন্তর্ভুক্ত করতে। তবে বেইজিং শুরু থেকে এই ধরনের কোনো চুক্তির অংশীদার হওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে এমন টানাপোড়েনের মাঝে রাশিয়ার এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এদিকে কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামিদ বিন জাসিম আল থানি মনে করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার কোনো সামরিক উত্তেজনা ফল নয়, বরং এটি ইসরায়েলের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য পূরণের অংশ, যার উদ্দেশ্য হলো বল প্রয়োগের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে সহিংসভাবে বদলে দেওয়া। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, এই সংঘাত মূলত মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করার একটি বৃহত্তর নীলনকশারই প্রতিফলন। শেখ হামাদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তার মতে, নেতানিয়াহু 1990-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি মার্কিন প্রশাসনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার চেষ্টা চালিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ সহ আগের প্রশাসনগুলো সরাসরি যুদ্ধে জড়াতে দ্বিধা করলেও বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু ওয়াশিংটনকে একটি ভ্রান্ত ধারণা গেলাতে সক্ষম হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন, ইরানের উপর হামলা হলে সংক্ষিপ্ত এবং কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটবে। মধ্যপ্রাচ্যের বর্তমান বিশৃঙ্খলার প্রধান সুবিধাভোগী হিসাবে নেতানিয়াহুর নাম উল্লেখ করেছেন শেখ হামাদ। তিনি সতর্ক করেছেন, এই ডামাডোলের সুযোগে নেতানিয়াহু তার কট্টরপন্থী গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো প্রতিবেশী আরব দেশগুলোর সীমানার ভেতরে ইসরায়েলি ভূখণ্ডে সম্প্রসারণ ঘটানো। এর মাধ্যমে ইসরায়েলের ডানপন্থী গোষ্ঠীগুলো আঞ্চলিক একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের বর্তমান যুদ্ধ কৌশল বিশ্লেষণ করে শেখ হামাদ বলেন, তেহরান প্রাথমিক সামরিক ধাক্কা খুব সুন্দরভাবে সামলে ওঠার পর এখন হরমুজ প্রণালীকে যুদ্ধের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ইরান এখন এই আন্তর্জাতিক জলপথকে তাদের নিজস্ব সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচনা করতে শুরু করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ
এবং অর্থনীতির জন্য পারমাণবিক কর্মসূচির চেয়েও বড় ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শেখ হামাদের মতে এই সংকটের ফলে সবচেয়ে বড় আর্থিক ও কৌশলগত ক্ষতির শিকার হচ্ছে উপসাগরীয় দেশগুলো, ওয়াশিংটন নয়। এই প্রধানমন্ত্রী বলেন, ইরান তাদের উপর হওয়া হামলার পাল্টা জবাব দিতে গিয়ে উপসাগরীয় দেশগুলো জ্বালানি ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। তিনি ইরানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, উপসাগরীয় দেশগুলো যুদ্ধের বিপক্ষে থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে আঘাত করার অজুহাতে তাদের উপর হামলা চালানো হয়েছে। এর ফলে তেহরান এই অঞ্চলে তাদের দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক পুঁজি এবং জনসমর্থন হারিয়েছে, যার ফলে এখন আরব বিশ্বে ইরানের বিরুদ্ধে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার জন্য শেখ হামাদ একটি যুগান্তকারী প্রস্তাব পেশ করেছেন। তিনি মনে করেন, বিদেশি সামরিক ঘাঁটি বা বহিঃশত্রুর চেয়েও বড় হুমকি হলো এই অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিভাজন। এই সামরিক ও রাজনৈতিক জোটের মেরুদণ্ড হবে সৌদি আরব। কঠোর প্রাতিষ্ঠানিক আইনের মাধ্যমে পরিচালিত এই জোটে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, যা বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অপরিহার্য। শেখ হামাদ সতর্ক করেন, যুক্তরাষ্ট্র এখন চীন ও এশিয়ার দিকে বেশি মনোযোগী হওয়ায় দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভর করা উপসাগরীয় দেশগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হবে। তাই তিনি তুরস্ক, পাকিস্তান ও মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে গভীর ও স্বার্থভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে সিরিয়ায় বর্তমান নেতৃত্বের বাস্তবমুখী অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, আরব দেশগুলোর উচিত এখন বিভেদ ভুলে নিজেদের অস্তিত্ব রক্ষায় একটি টেকসই ও সম্মিলিত কাঠামো গড়ে তোলা। তাহলে হিসেবটা কি মেলাতে পারছেন? একদিকে রাশিয়ার ৩৬,০০০ কিলোমিটার পাড়ি দেওয়া সেই সারমাত, যা কিনা এক নিমেষে মুছে দিতে পারে গোটা একটি দেশ। অন্যদিকে মধ্যপ্রাচ্যকে দাবার বোর্ড বানিয়ে নেতানিয়াহুর এই ভয়ঙ্কর গ্রেটার ইসরায়েল ম্যাপ। কাতারের প্রধানমন্ত্রী সে বিস্ফোরক দাবি যদি সত্যি হয়, তবে আমরা কি এক বিশাল সাজানো নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছি, যেখানে রক্ত ঝরছে সাধারণ মানুষের, আর পর্দার আড়ালে নতুন করে আঁকা হচ্ছে বিশ্ব মানচিত্র? আপনার কি মনে হয়, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র কি কেবল মহড়া, নাকি আসন্ন প্রলয়ের সংকেত? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি যুক্তি আমাদের পরবর্তী আলোচনার খোরাক। আজ এই পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলের বিস্ফোরক তথ্য সবার আগে পেতে বিশ্ব আলোচনার এই সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে একটি আপডেটও মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্ব কাঁপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন আর নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।